ফ্রান্সের সদ্য সাবেক হওয়া ম্যানেজার দিদিয়ের দেশমকে দেশটির ফুটবল আসলে কিভাবে মনে রাখবে? সর্বকালের সেরা কোচ নাকি একজন আন্ডার অ্যাচিভার? এই প্রশ্নটা উঠছে এই দিদিয়ের দেশমের অর্জন এবং তার শিরোপা সংখ্যার মধ্যে পার্থক্য থাকার কারণে। তার অর্জন দিয়েই আলোচনাটা শুরু করা যাক। দিদিয়ের দেশম সেই বিরল তিনজন খেলোয়াড়ের একজন যিনি অধিনায়ক এবং কোচ হিসেবে জিতেছেন ফুটবল বিশ্বকাপের শিরোপা। 2012 সালে তিনি যখন ফ্রান্সের দায়িত্ব নেন কোচ হিসেবে, তখন এই দলটার অবস্থা খুব একটা ভালো নয়। এর আগে 2010 সালের বিশ্বকাপে দলটা গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি, আর 2012 সালের ইউরোতে দলটা বাদ পড়ে গিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকেই। তবে 2012 সালের পরে যে যে টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করেছে দিদিয়ের দেশমের ফ্রান্স, তাতে তাদের উন্নতির লক্ষণটা ছিল পুরোপুরি স্পষ্ট। 2014 বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনাল খেলে, 2016 ইউরোতে তারা ফাইনাল পর্যন্ত যায়, 2018 বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয়, তবে 2021 ইউরোতে তারা আবার কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে ব্যর্থ হয়। এরপর 2022 বিশ্বকাপে তারা ফাইনাল খেলে, যদিও চ্যাম্পিয়ন হতে পারেনি সেবার। এরপর 2024 ইউরোর সেমিফাইনাল তারা খেলে, আর 2026 বিশ্বকাপে তারা সেমিফাইনাল থেকেই বিদায় নেয়। তাই 14 বছরের 7টা মেজর টুর্নামেন্টের মধ্যে মাত্র একবার শিরোপা এনে দিতে সক্ষম হয়েছেন দিদিয়ের দেশম, কিন্তু এর সাথে রয়েছে তার আরও বেশ কিছু অর্জন, যেমন একটা ইউরোর ফাইনাল খেলা, একটা বিশ্বকাপের ফাইনাল খেলা, বিশ্বকাপের সেমিফাইনালে একবার যাওয়া, অর্থাৎ চতুর্থ হয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া। সব মিলিয়ে অর্জনের দিক দিয়ে দিদিয়ের দেশম থাকবেন এই ফ্রান্সের সর্বকালের সেরা কোচদের তালিকার মধ্যে একেবারে ওপরের দিকে। এর সাথে যদি যুক্ত করা হয় তার 2021 সালের উয়েফা নেশনস লিগ ট্রফিটাও, তাহলে তার অর্জনের পাল্লাটা আরও বেশি ভারী হয়। আর এর সাথে যদি ফ্রান্সের অন্যান্য সর্বকালের সেরা কোচদের তালিকা করা হয় বা তাদের সাথে তুলনা করা হয়, সেক্ষেত্রে প্রথম বিশ্বকাপ জেতানো আইমে যাকে তিনি থাকতে পারেন, সেখানে থাকবেন প্রথম ইউরো জেতানো কোচ মিশেল হিদালগো। এর বাইরে সর্বশেষ যিনি ইউরো জিতিয়েছিলেন 2000 সালে, সেই রজার লেমো এক্ষেত্রে থাকবেন, কিন্তু তাদের কেউই এত দীর্ঘ সময় ধরে তাদের দলকে সার্ভিস দিতে পারেননি। তাই দিদিয়ের দেশম অর্জনের দিক দিয়ে কিংবা টুর্নামেন্টে ভালো পারফরমেন্সের দিক দিয়ে ফ্রান্সের অবশ্যই সর্বকালের সেরা কোচদের মধ্যে একজন হবেন। কিন্তু তাকে কেন আন্ডার অ্যাচিভার বলা হচ্ছে? এর কারণ তিনি আসলে যে ধরনের দলটা পেয়েছেন বা যেমন প্রতিভাবান ফ্রান্স তিনি পেয়েছেন, সেই অনুসারে শিরোপা সংখ্যা খুব বেশি কিন্তু তিনি দিতে পারেননি দলকে। একবার মাত্র তিনি বিশ্বকাপ জিতেছেন, যদিও তার দল 3বার সেমিফাইনাল পর্যন্ত গেছে। পাশাপাশি ইউরোর ক্ষেত্রে তিনি একবারও ফ্রান্সকে ইউরো জেতাতে পারেননি, এবং 2016 সালে তারা নিজেদের ঘরের মাঠে ইউরোর ফাইনাল পর্যন্ত গিয়েও খর্বশক্তির পর্তুগালের কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়। এবং এই যে তার একটা ব্যর্থতা শিরোপা জয়ের ক্ষেত্রে, সেটাকে বলা যেতে পারে তার আন্ডার অ্যাচিভিং এর ব্যাপারটা। পাশাপাশি তার দলের প্রতিভাবান খেলোয়াড়দের তালিকা যদি বলা হয়, সেক্ষেত্রে এই মুহূর্তে ফ্রান্স কিন্তু বিশ্বের সবচেয়ে এক্সপ্লোসিভ টিমগুলোর মধ্যে একটা, এবং তাদের যে ফরওয়ার্ড লাইন কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলে, মাইকেল অলিসে, ব্র্যাডলি বার্কোলা, রায়ান চেরকি কিংবা দেজিরে দুয়েরা যে কোনো দলকে ছিন্নভিন্ন করে দিতে পারে। যদিও শিরোপা সংখ্যার দিক দিয়ে আসলে ফ্রান্স একটু পিছিয়ে আছে। এবং এর আগের জেনারেশনের কথাও যদি বলা হয়, সেক্ষেত্রেও করিম বেনজেমা, অলিভিয়ার জিরু, আন্তোয়ান গ্রিজমান কিংবা পল পগবা, এনগোলো কান্তের মতো খেলোয়াড়দের কিন্তু পেয়েছিলেন দিদিয়ের দেশম। তবে এই কথাটা বলে রাখা ভালো যে দিদিয়ের দেশমের মতো একজন ক্যারেক্টার ছিলেন বলেই ফ্রান্স দলের ড্রেসিং রুমটা অনেকাংশেই শান্ত ছিল, খুব বেশি বিতর্কের কথা শোনা যায়নি। একবার ইউরোর সময় কিছুটা তাদের ড্রেসিং রুমের সমস্যার কথা জানা গেলেও এর বাইরে আসলে খুব বেশি সমস্যা হয়নি। তাই দিদিয়ের দেশম অর্জনের দিক দিয়ে কিংবা বড় টুর্নামেন্টে তার সাফল্যের দিক দিয়ে তিনি সর্বকালের অন্যতম সেরা কোচ, ফ্রান্সের নিঃসন্দেহে সর্বকালের সেরা কোচ। তবে শিরোপার সংখ্যার দিক দিয়ে তাকে আন্ডার অ্যাচিভার বললে সম্ভবত খুব বেশি ভুল বলা হবে না।